নির্বাচন নেই, তারপরেও রাজনৈতিক দলগুলো তাদের বিভিন্ন সংগঠনগুলো যখন কর্মসূচি সংগঠিত করছে, স্বাভাবিক কারণে রাজনৈতিক পারদ যেন ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। রাজ্যে বেশ কয়েকদিন ধরে কয়েকটি সংগঠন আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে রীতিমতো রাজনৈতিক লড়াই শুরু হয়ে গেছে। আপনারা প্রত্যেকেই জানেন যে বিজেপির যুব মোর্চা কর্মসূচি শুরু করেছে, সেই কর্মসূচি এখনো চলছে, আগামী কয়েকদিন চলবে। ঠিক এই কর্মসূচির পাশাপাশি যেখানে যেখানে তারা সমবেত হচ্ছে, জমায়েত হচ্ছে, ঠিক সেখানেও একটা আলাদা করে কর্মসূচি রয়েছে। ধরে নিতে পারেন সেগুলো স্থানীয়ভাবে কর্মসূচি, অর্থাৎ একদিকে জোরালোভাবে একটি কর্মসূচিকে তুলে ধরা হচ্ছে, তার পাশাপাশি তাকে স্থানীয়ভাবে সকলকে যুক্ত করে এই কর্মসূচির বার্তাটুকু পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেদিক থেকে অবশ্যই যুব মোর্চার এই কর্মসূচিটা তাদের ভাষায় যথেষ্ট গুরুত্বপূর্ণ, কিংবা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, বা তারা যেভাবে বলছেন যে ব্যাপক সাড়া ফেলছেন, সেদিক থেকে একটা অংশের মধ্যে অবশ্যই হয়তো তার একটা আলাদা প্রভাব ফেলতে পারে। আমরা এই কারণে আজকের বিষয়টা উত্থাপন করলাম। আপনারা অনেকেই জানেন যে যখন এই যুব মোর্চার কর্মসূচি শুরু হলো, তখন বিভিন্ন স্তরের নেতৃত্বের উপস্থিতিতে কর্মসূচি থেকে যে রাজনৈতিক বার্তা দেওয়া সেটা তারা দিচ্ছেন। শাসক কর্মসূচি সংগঠিত করছে, বিরোধীদেরকেও রীতিমতো যে কথাগুলো বলা দরকার সব বিষয়ে সেখানে উত্থাপন করা হচ্ছে। এবং তার পাশাপাশি আজ কয়েকটি জায়গায় কর্মসূচি থেকে, যুব মোর্চার এই কর্মসূচি থেকে বিরোধী দলকেও চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে। এমন কয়েকটি বিষয়ের মাঝে অবশ্যই বিরোধীরা রাজ্যে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, পাল্টা জবাব সেখানে যুব মোর্চা দিচ্ছে। যুব মোর্চার এই কর্মসূচি গোটা রাজ্যে, সেখানে প্রতি মণ্ডল হিসাবে 500 থেকে 1000 জনের উপস্থিতির কথা নেতৃত্ব জানিয়েছেন। এবং আগরতলায় আজ এই কর্মসূচি এসছে বা কর্মসূচি সংগঠিত হয়েছে, তারপর সেটা মজলিশপুরে গিয়ে রাত্রি যাপনের পর আবার সেটা এইভাবে ক্রমান্বয়ে চলবে। মজলিশপুর, মান্দাই, তেলিয়ামুড়া, কল্যাণপুর, কৃষ্ণপুর, রামচন্দ্রঘাট, ঠিক এইভাবে চলতে থাকবে। আগামী কয়েকদিন তা নিয়ে যথেষ্ট চর্চা হবে, আলোচনা হবে। তার পাশাপাশি বামপন্থী বিভিন্ন সংগঠনও কর্মসূচি সংগঠিত করছে। সর্বভারতীয় স্তরের কর্মসূচির অঙ্গ হিসাবে সংযুক্ত কিষাণ মোর্চা 26 নভেম্বর আগরতলায় কর্মসূচি করবে। রাজ্যের জেলা, মহকুমা সদরগুলোতেও কর্মসূচি সংগঠিত হবে। এখানে মিছিল কর্মসূচি, সভা কর্মসূচি সংগঠিত করা হবে। এবং আজ বেশ কয়েকটি জায়গায় কর্মসূচি সংগঠিত হয় বিদ্যুৎ মাশুল, সিএনজি, পিএনজির বিদ্যুৎ বিল বাড়ানোর প্রতিবাদে। একদিকে বিদ্যুৎ মাশুল বাড়ানো হয়েছে, এই বক্তব্য যেমন রয়েছে, ঠিক তেমনি সিএনজি, পিএনজির দামও সেখানে বাড়ানো হয়েছে। বর্ধিত মূল্য প্রত্যাহার করার দাবিতে সেখানে কর্মসূচি হয়। আগরতলায় কর্মসূচি ছিল বটতলাতে, সেখানে বিক্ষোভ কর্মসূচির সামিল এসইউসি, আইসি। উদয়পুরে কংগ্রেসের তরফে সেখানে বিক্ষোভ কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হয়েছে। এবং অবশ্যই এই কর্মসূচিগুলো থেকে যে বক্তব্য রাখা হচ্ছে, তাতে বিজেপির আমলে কোন কোন জিনিসের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে তার হিসাব দেওয়া হচ্ছে। ঠিক 2018 সালের আগে পিএনজি, সিএনজির দাম কত ছিল, বা তার আগের 5 থেকে 7 বছরের হিসাবে কত টাকা দাম বৃদ্ধি হয়েছে, আর ঠিক 2018 সালের পর থেকে বর্তমান সময় পর্যন্ত কত টাকা বেড়েছে, কয়েক দ্বিগুণ সেখানে দাম বেড়েছে, তার হিসাব দেওয়া হচ্ছে। এবং এই হিসাব দেওয়ার পর যে বক্তব্যগুলো শাসকের তরফে রাখা দরকার, কিংবা জবাব দেওয়ার দরকার, সেদিক থেকে হয়তো অনেকে বলছেন যে হ্যাঁ, এখনো দেওয়া হচ্ছে না। ঠিক সংযুক্ত কিষাণ মোর্চার কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় যে ভাবে প্রচারকে জোরালো করা হচ্ছে, তাতে হয়তো অনেকে বলবেন যে হ্যাঁ, এগুলো সাংগঠনিক কর্মকাণ্ড। তারপরও বলা যেতে পারে রাজনৈতিক দলগুলোকে বাড়তি অক্সিজেন যোগানো একটি অন্যতম দিক। যুব মোর্চার কর্মসূচিকে সামনে রেখে অবশ্যই শাসক দলের নেতৃত্ব ময়দানে আছে। তার পাশাপাশি যারা এই সময়ের মধ্যে এই কর্মকাণ্ডকে সকলের কাছে তুলে ধরতে চান, তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কর্মসূচি সংগঠিত করছেন। একটি উদ্দেশ্য নিজের শক্তি বাড়ানো, নিজেদের শক্তি প্রমাণ দেওয়া। এবং এই কর্মকাণ্ডগুলো রাজ্যের একাধিক জায়গায় সংগঠিত হচ্ছে। এবং কংগ্রেসের ত্রিপুরার পর্যবেক্ষক রাজ্যে অবস্থান করছেন, তিনি ধর্মনগরে গেছেন। যতটুকু খবর, বেশ কয়েকটি সাংগঠনিক জেলায় তিনি বৈঠক করবেন এবং পিসিসি সভাপতি সহ অন্যান্যদের উপস্থিতিতে তিনি ধর্মনগরে কথা বলেন, সাংগঠনিক বৈঠক করেন। এবং পিসিসি সভাপতি সেখানে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে ঠিক এই সময়ের মধ্যে অন্যতম ইস্যুতে তিনি কথা বলেন।
আমরা সবকটি কথা নেতৃত্বের বক্তব্য অবশ্যই শুনবো। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা কথা বলুন আপনাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে। কে কতটা সফল হবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে, কে কতটা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মন জয় করতে পারবে, মানুষের কাছে তাদের বক্তব্য তুলে ধরতে পারবে, সেই বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলবেন, সেই বিষয়গুলো নিয়ে আপনারা আপনাদের মতামত দেবেন। এবং শুরুতে একটি কথা বলি, যখন আমাদের সঙ্গে কথা বলবেন তখন অবশ্যই টিভি বা মোবাইল থেকে আমাদের অনুষ্ঠানটা শোনার চেষ্টা করবেন না। আপনি পরবর্তী সময় আপনার বক্তব্য এবং রেকর্ড করা বক্তব্য সবটাই আপনি শুনতে পাবেন। আমরা পরপর বেশ কয়েক ঘন্টার সময় নিয়ে আমরা টিভিতে যেমন এগুলো আবার পুনরায় টেলিকাস্ট করি, ঠিক তেমনি আমাদের মাধ্যমগুলোতেও সেগুলো থাকে। আপনারা আমাদের মাধ্যম থেকেও সেগুলো আবার শুনতে পারেন। এখন বিষয়টা হলো যখন আপনি কথা বলছেন সঙ্গে যদি আপনি আবার এই অনুষ্ঠানটা শোনার চেষ্টা করেন, তাহলে আমাদের কাছ থেকে যখন এই অনুষ্ঠানটা আরও একবার দর্শকদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করি, তখন যেমন এই অনুষ্ঠানটা ভালোভাবে শোনানো সম্ভব নয়, ঠিক তেমনি লাইভ অনুষ্ঠানেও ভালোভাবে সকলের কাছে পৌঁছানো সম্ভব হয় না। আমরা আমাদের তরফ থেকে পৌঁছাতে পারি না ভালোভাবে, স্পষ্টভাবে সকলের কাছে কথাগুলো পৌঁছে না। এবং আপনাদের কাছে অনুরোধ যে মূল বিষয়টা রেখে মূল বিষয়ের থেকেই খুব কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন, তাহলে অনেকেই এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ পান এবং অনেকেই এই অনুষ্ঠানে কথা বলতে পারেন। এবং আমরা যেমন বলি যে আপনার কথা আপনি বলছেন, অন্যরা শুনছেন, ঠিক অন্যের কথা আপনি শুনবেন। এবং কোনোভাবে আপনার রাজনৈতিক মতামত নিঃসন্দেহে অন্যের বক্তব্যকে খণ্ডন করা নয়, আপনি আপনার বক্তব্যটাকে জোরালো করবেন। এই সময়ের মধ্যে হয়তো অনেকে চেষ্টা করেছেন আমাদের সঙ্গে কথা বলার, আপনাদের কাছে অনুরোধ, আরও একবার অনুরোধ, আপনারা কথা বলুন। রাজ্যের চারদিক থেকে রাজনৈতিক উত্তাপের যে বিষয়গুলো থাকে তা নিয়ে আপনারা আপনাদের মতামত দিন। আপনারা দারুণভাবে রাজ্যের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, আপনারা অবশ্যই রাজনীতির দলগুলো কি করে, রাজনৈতিক সংগঠনগুলো কি করে তার হিসাব নিকাশ যেমন রাখেন, তার কথাগুলো আপনারা শুনেন। এবং আমি বিশ্বাস করি এ রাজ্যের অধিকাংশ মানুষ রাজনীতির হারির খবর রাখেন, মানে আপনারা রাজনীতিতে কি কি হয় সবকিছু সুন্দরভাবে জানার চেষ্টা করেন। অবশ্যই আপনাদের কথা গুরুত্বপূর্ণ, আপনারা কথা বলবেন, আপনাদের আলোচনা এই অনুষ্ঠানে কাম্য এবং অবশ্যই আমরা নেতৃত্বের বক্তব্য শুনি। আমাদের এই যুবযাত্রাকে এত সুন্দরভাবে অভ্যর্থনা দেওয়ার জন্য আমরা ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটি একটি ঐতিহাসিক কার্যক্রম হাতে নিয়েছি। কার্যক্রমের নাম দেওয়া হয়েছে নমো যুবযাত্রা। এই যুবযাত্রা আমরা সাবরুম থেকে শুরু করেছি, আমরা ধর্মনগর পর্যন্ত এই যাত্রা করব। এই যুবযাত্রার একটাই উদ্দেশ্য, এই রাজ্যের সমস্ত স্তরের যুব সমাজকে এক সুতায় বেঁধে এই রাজ্যকে সর্বশ্রেষ্ঠ রাজ্যে পরিণত করা। আমরা বিগত কিছুদিন যাবৎ লক্ষ্য করছি এই রাজ্যের তথাকথিত কিছু বিরোধী দল আমাদের রাজ্য সরকারকে কালিমা লিপ্ত করার একটা অপপ্রয়াস কায়েম করছে। আমরা ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকর্তারা আজকের এই সভাস্থল থেকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা গঠনমূলক বিরোধিতা করুন। যদি আপনারা এই রাজ্যে এরকম ষড়যন্ত্রের বীজ বপন করতে থাকেন, আপনারা দেখুন যুব মোর্চা রাজপথে নেমে গেছে আপনাদেরকে হুঁশিয়ারি দেওয়ার জন্য। আমরা ডক্টর ভারতীয় জনতা পার্টি করি, আমরা অন্যায়ের প্রতিবাদ করতে জানি। যদি প্রতিবাদে কাজ না হয় আমরা প্রতিরোধ করতে জানি, যদি প্রতিরোধ কাজ না হয় বন্ধু আমরা কিন্তু প্রতিশোধ নিতে রাজি আছি। আমরা প্রত্যেকটা অংশের যুব সমাজ এই রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্য পরিণত করার জন্য কাজ করব। বিগত কিছুদিন আগে কালকে আমরা যখন পরশুদিন থেকে এই নমযাত্রা শুরু করলাম, বিরোধীদের একটা কম্পন তৈরি হয়ে গেছে। ওনারা বলছেন, বিরোধী দলের এক নেতা বলছেন আমরা নাকি নেশা কারবারিদের নিয়ে এই মিছিল করছি। লজ্জা থাকা দরকার আপনাদের। আপনারা এই রাজ্যে গাঁজাকে কুটির শিল্পে পরিণত করেছিলেন, আপনারা সবাই নেশা কারবারির সঙ্গে যুগ সাজুগ ছিল। আমরা ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা, আমরা অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা। আমরা মানুষের স্বার্থে কাজ করতে এসেছি। অন্যান্য দলের যুব সংগঠন শুধু রাজনীতির জন্য রাজনীতি করে, আর আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াই। আমি শুধু একটা ছোট্ট উদাহরণ দিতে চাই। গত কিছুদিন আগে
আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের এই রাজ্যের যুব আইকন, তরুণ তুর্কির নেতা, বিধায়ক সুশান্ত দেব। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আচ্ছা স্যার, আমি একটা বিষয়ে কথা বলতাম। সুশান্ত দেব মহাশয়কে আমাদের এই পূর্ণ দেবভূমিতে আমি স্বাগত জানাই। আপনার নেতৃত্বে সারা রাজ্য এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। আর শৃঙ্খলাবোধ এবং শৃঙ্খলাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। সেটা নিয়ে আমরা আগামী নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার। আজকে বিদেশের রাজনৈতিক শাসক বিরোধী আসলে তো, কারণ রাজনৈতিক মহড়া তো সব দলে দেখাবে, কারণ শাসক দল বেশি দেখাবে। কারণ শাসক দলের আমরা আগে থেকে আমরা বলি, কথাটা বলতে হয়, কারণ তারা হলো একটা বাইক বাহিনী এবং হেলমেট বাহিনী দ্বারা পরিচালিত সারা ত্রিপুরা যে চলছে। কারণ বিরোধীর উপরে বিরোধীরা যখন কর্মসংস্থানের জন্য মানুষের স্বার্থে যখন প্রতিবাদ করে এবং ডেপুটেশন সামিল হয় মানুষের দাবি দাওয়া নিয়ে প্রশাসনের কাছে, তখন বাইক বাহিনী, হেলমেট বাহিনী এবং তারাকে লালিয়ে দেয়। কিন্তু সেটা আগামী দিন হবে না, কারণ আমরা দেখলাম ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা সংগঠন সাবরুম থেকে, মৈত্রী সদর থেকে, ধর্মনগর, যাই হোক। কারণ আমি একটা প্রশ্ন করতে চাই, আমরা দেখেছিলাম বাম আমলে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন একটা এরকম র্যালি করেছিল, তারা হাঁটার মাধ্যমে করেছিল, হেঁটে হেঁটে করেছিল, কিন্তু অর্থনৈতিক খরচ করে কিন্তু র্যালি করেনি। কারণ র্যালি করার উদ্দেশ্যটা হলো ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন দাবি নিয়ে তারা আস্তাবল ময়দানে একটা সমাবেশ করেছিল। কেন্দ্রীয় সরকারের কাছে দাবি ছিল এবং পাশাপাশি রাজ্য সরকারের কাছে দাবি থাকে, কারণ কর্মসংস্থান যাচ্ছে, বেকার যুবক যুবতী শ্রমজীবী মানুষের সাথে সর্বক্ষেত্রে রেলের জন্য দাবি, বিশ্ববিদ্যালয়ের দাবি। কিন্তু ভারতের যে যুব মোর্চা যারা র্যালি করেছে ভাইকের মাধ্যমে, তারা যে সমাবেশটা করছে, কার সাথে করেছে, জনগণের সাথে কি দাবি নিয়ে তারা সামিল হয়েছে, সেই প্রশ্নটা আমরা TV24 মাধ্যমে আমরা তাদের থেকে জানতে চাই। যে আপনারা তো র্যালি করেছেন ভালো কথা, কিন্তু র্যালিটা করার একটা উদ্দেশ্য থাকে যে আমরা একটা দাবি নিয়ে উদ্দেশ্য রয়েছে, আমরা এই দাবি সনদ পেশ করবো, এই দাবি যদি সঠিক না হয় তাহলে আমরা আরো আন্দোলন করবো। তারা সরকারের কাছে দাবি জানিয়েছে, না কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছে, না পিতা মাতার কাছে জানিয়েছে, না IPFCর কাছে জানিয়েছে, সেটা আমরা TV24 মাধ্যমে জানতে চাই। কিন্তু তাদের বক্তব্য হলো, আমরা দেখছি বক্তব্যটা শুনেছি, কিন্তু তারা জবাব দিতে পারে, কিন্তু জবাব তো দিতে পারে, কারণ প্রশাসন তাদের সাথে রয়েছে। কারণ এই জন্য কিন্তু তাদের যাই করে কিন্তু রেয়াই পার হয়ে যাচ্ছে। কিন্তু আর বিরোধীরাও কিন্তু বসে থাকে জানি কিনা আগামী দিন তারাও কিন্তু বাইক বাহিনী, হেলমেট বাহিনী পাবে না বলে সেটা আমরা আশাবাদী। কারণ সারা ত্রিপুরা রাজ্যের মানুষ বুঝে গিয়েছে যে এই নামক যে তারা সংগঠনের নামে যারা রাজনীতি করছে, কিন্তু সাধারণ গ্রামে গঞ্জে শহরে বলুন সর্বক্ষেত্রে মুসলিম 2-4 জনের মাধ্যমে চলছে, আর অন্যরা পেছনে চলছে। কিন্তু সেটা এখন মানুষ বুঝে গেছে, কারণ আগামী দিনে মানুষের ভবিষ্যতের কথা এখন চিন্তা ভাবনা চলছে। কারণ আমরা এখন দেখি কথা কইবে, কারণ বেকারত্ব জীবন সবার ঘরে ঘরে রয়েছে। যারা বিজেপি সাধারণ সমর্থক রয়েছে তাদের ঘরেও বেকার রয়েছে, কাজবিরোধী রয়েছে তাদেরও রয়েছে, সর্বক্ষেত্রে বেকার রয়েছে, কিন্তু বেকারের কোনো কর্মসংস্থান আজ ধর্মনগর কে বলছেন? জেলা কংগ্রেস। হ্যাঁ বলুন। আপনারা ক্যাপশন দিচ্ছেন যে উত্তাপ বাড়ালো শাসক বিরোধী। আমি সময় মানে স্থান সংকীর্ণ সরে বলছি, বিরোধী কিছু মানে উত্তাপ
বৃদ্ধি হল, রাজ্য হোক, দেশ হোক, আন্তর্জাতিক বিদেশি হোক। তার জন্য তো বললাম জমাতে রাজ্য সভানেত্রী ওনার বা ওনাদের বিষয় নিজেদের মধ্যে উত্তাপ বৃদ্ধি করলো। তারপর দেশের মধ্যে আছে, আন্তর্জাতিক বিষয়ে আছে, হ্যাঁ, যেগুলো এই কি বলবো কোম্পানির মালিক নিয়ে কেনিয়া সহ ইউএস, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে মামলা হলো, অনেক কিছু চলছে। বিরোধী তো কিছু করছেন না, নিজেদের মধ্যে তো চলছে। আর তাদেরকে দেখাচ্ছেন, ওনাদেরকে বিচক্ষণ যারা আছে, শিক্ষিত বিচক্ষণ অভিজ্ঞ, ওনাদেরকে তো গুরুত্ব দেয় না। হয়তো পারে জনপ্রতিনিধি, আপনারা বলবেন, অনেকেই বলবে আমার লাইফ মানে কথা শুনবে, ভোট দিয়ে যে তাই তো জনপ্রতিনিধি হয়েছে, ওনাদের কথার মধ্যে কোনো গুরুত্ব আছে? আপনারা তো অত প্রশ্ন করতে পারেন, কিন্তু ওনারা চলতে বাধ্য নয়। সেদিন কি বলেছিল, যেটা সামাজিক অনুষ্ঠান চলবে, সামাজিক বলেছিল, কিন্তু রেকর্ডিং আছে আপনাদের কাছে থাকে, বলেছিল ওই সাবরুম থেকে ধর্মনগর চলবে, কোনো ফ্ল্যাগ পেস্টুন থাকবে না। ফ্ল্যাগ তো চলছে, বলেছিল যে অনেক রাজনীতি করে না এমন বিচক্ষণ বা শিক্ষিত ছেলে মেয়েরা আসবে আমাদের সঙ্গে শান্তির বার্তা দেওয়ার জন্য। তাহলে ফ্ল্যাগ, আমার তো বাইক আছে, আমি তো যেতে পারি। কথার মানে বাস্তবতার জন্য ঠিক আছে। আদানি গ্রুপ কি করছে, বিদ্যুতের আমাদের রাজ্যে বৃদ্ধি হচ্ছে কেন? এখন যে আদানি গ্রুপকে ব্যান করলো কেনিয়া, আমেরিকাতে কে মামলা হলো, তার প্রভাব কিছু বলতে পারবে না। ঠিক কেন ওই আমাদের গুলোতে এরকম জনগণকে না নিয়ে ওই যে নোটিফিকেশনে বিদ্যুৎ 7 থেকে 7.5% বৃদ্ধি করে দিল। অনেক কিছু আছে, মানে বিরোধীরা কিছু নাই, নিজেদের মধ্যে এই পাতালকন্যা জমা দেওয়া, তারপর আর একটা ডিপিএস 2-3টা দল হয়ে যাচ্ছে, আর নিজেদের মধ্যে লাগছে, তাদের কিছুই নেই। আমি এটাই বলবো, সেটাই বললাম। মানে মানে কি বলবো, উত্তাপ বাড়ছে, ঠিক আছে, নিজেদের মধ্যে বিরোধীরা কিছুই করতে লাগে না। শাসক দলের মধ্যেই লাগছে। আর ইভেন ত্রিপুরা সহ মণিপুর, সারা দেশ এবং বিদেশে চলছে এখন কর্পোরেট সংস্থা থেকে শুরু করে। এটাই বলবো, ধন্যবাদ। জেলা কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক মিটিংয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সর্বভারতীয় জেলার অন্যান্য নেতৃবৃন্দ। আজকে এক সাংবাদিক সম্মেলনের মধ্যে যে বিষয়টা ভারতবাসীকে উদ্বেগের মধ্যে রেখেছে, এবং বিশেষ করে যারা ভারতীয় বাজারে লগ্নি করেন, বিভিন্ন স্টক এক্সচেঞ্জে যাদের এই বিভিন্ন লগ্নিকারী সংস্থা থেকে শুরু করে সমস্ত প্রায় বলা যায় যে 10 কোটি মানুষের উপার্জনের সঙ্গে সরাসরি জড়িত যে বিষয়টি আপনারা লক্ষ্য করেছেন যে গতকালকে ভারতবর্ষের শিল্পপতি আদানি বিরুদ্ধে আমেরিকার যে জুরি বোর্ড, বলছি, হ্যাঁ বলুন। দেখলাম আপনার টসকাচ্ছে উত্তাল শাসক বিরোধী, আসলে বিরোধী উত্তাল না, শাসকের উত্তাল, শাসকের অ্যাক্টিং, শাসকের বিটিমে উত্তাল। কারণ আমরা যুব মোর্চার নেতার যে বক্তব্য আর তাদের যে প্রথম বিজ্ঞপ্তি, তার মধ্যে দিন রাত পার্থক্য। কারণ আমরা দেখলাম সংহতি যাত্রা, সংহতি যাত্রা বক্তৃতাতে কি এলো, তারা প্রতিবাদ করতে জানে, প্রতিরোধ করতে জানে, প্রতিশোধ নিতে জানে। তাইলে আসলে সংহতি যাত্রার বাস্তবতা রূপ এটা না। তবে আমরা চাই অন্তরে তোমরা এই সংহতি যাত্রা না দিয়া তোমরা সন্ত্রাসী যাত্রা বললো, এমন কোন ত্রিপুরা রাজ্যের মানুষের এমন মনে হয় না অবৈধ হবে। তবে
এই না করে মানুষকে সঠিক কথা কওয়ার মতো অধিকার দাও, বিরোধীরা যাতে কথা কইতে পারে। আমরা দেখি বিরোধীরার প্রোগ্রাম হয় বিভিন্ন খানে, সমাজবাদী কমিউনিস্ট পার্টি দেখছি অঞ্চল সম্মিলনে এলাকা থেকে কে যায়, তার জন্য পৃষ্ঠা প্রমুখরা রিপোর্ট তৈরি করে ওই তাদের বাড়ি ঘরে গিয়া হামলা হয়। বিরোধীর প্রোগ্রামে কেন গেলো, বিরোধীরা কালেকশন করে কে কে কালেকশন দিল, কার বাড়িতে গেল, এগুলা খোঁজ করে নিয়ে তাদের বাড়িতে আক্রমণ হয়। এত সংগতি যাত্রা যদি হয়, এত যুব মোর্চা হয়, তাহলে এই বিরোধীরা কি করলো? তার দিনে কেন মাথা কামানের প্রশ্ন উঠলো শাসক দলের? শাসক দলের মাথা কামানের অর্থ হইল, যদি এই বিরোধীরা মানুষের কাছে বিভিন্ন প্রচারটা নিয়ে যেতে পারে, আগামী দিন তারা কিন্তু মাটি জায়গা পেত না, যার ফলে বিরোধীরা কিভাবে জমায়ে রাখা যায়। আর তাদের মধ্যে আরেকটা আছে আনন্দে দৌড়ায়, সেই দৌড়ানটা আগামী দিন আমি প্রত্যেকটি যুব মোর্চার ভাইয়ের কাছে বলবো, থেকে যার যার দল করো, কিন্তু প্রতিহিংসা রাজনীতি থেকে দূরে সরো, মানুষকে গণতন্ত্রের অধিকার দেওয়ার সুযোগ দাও, কথা বলার সুযোগ দাও, ততটুকুই বলবো। সেখানে তারা একটা আদেশ দিয়েছেন, যে আদেশ মূলে তার বিরুদ্ধে আমেরিকাতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর অন্তর্নিহিত যে বিষয়টা, এটা দীর্ঘদিন থেকে ভারতবর্ষে এটা কংগ্রেস দলের পক্ষ থেকে বা কংগ্রেস নেতা রাহুল গান্ধী যে অভিযোগটি জানিয়ে আসছেন যে আজকে এই আদানিকে কারা পেছন থেকে সহযোগিতা করছে, আদানির সঙ্গে কার ঘনিষ্ঠতা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের বিভিন্ন উচ্চ পর্যায়ের মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে বিভিন্ন শাসক দলের নেতৃত্বরা, তাদের সঙ্গে আদানিদের ওঠা বসা, আদানি সহ আরো 7 জনের বিরুদ্ধে আজকে আমেরিকান কোর্টে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং সেবির যিনি কর্ণধার মাধুরী পুরী বিচ, যার বিরুদ্ধে কংগ্রেস দলের তরফ থেকে অভিযোগ উঠেছিল এবং তদন্তের জন্য আমরা বারংবার আমরা বলেছি, দেখা গেছে আজকে এই অর্থনৈতিক যে ডিফালকেশন, এই ডিফালকেশনে তাদের নাম সব ধীরে ধীরে প্রকাশ পেয়েছে। আমরা কংগ্রেস দলের তরফ থেকে এই বিষয় নিয়ে, কারণ এটা কারা ক্ষতিগ্রস্ত, দেখা গেছে যে এই ঘটনায় গতকালকে প্রায় স্টক এক্সচেঞ্জে যে একটা মারাত্মক পতন নেমে এসছে, এতে করে ভারতবর্ষের প্রায়। নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। দেখুন, শাসক বিরোধী উত্তাপ, এটা আমার মনে হয় প্রয়োজন হয় না যদি শাসক দল কাজ করে, কারণ শাসক দল তো মানুষের কাছে দায়বদ্ধতা আছে যে তাদের অন্তত 5 বছরের জন্য নির্বাচিত করে জনগণ, ওরা কাজ করতে হবে। ঠিক মতো যদি কাজ করে তাইলে উত্তাপ হয় না। বিরোধী দল তো ওই সুযোগটা নেই, ওরা তো কাজ করে না। বিশেষ করে বিজেপি সরকার আসার পরে যেই কোনো বিষয়ই, রাস্তা অবরোধ থেকে শুরু করে পঞ্চায়েতের তালা, আমার মনে হয় কোন জায়গা তালা ছাড়া শুধু এখন মন্ত্রী অফিস, সচিবালয় আর রাজভবন, এই দুইটাই তালা দেওয়া বাকি আছে। বাকি সব জায়গায় পঞ্চায়েত এই বলুন সেই বলুন, সব জায়গায় রেগা থেকে শুরু করে সব রাস্তায় কলসি নিয়ে জল থেকে শুরু করে সব আন্দোলন হয়েছে, রাস্তা মেরামতের জন্য হয়েছে। এগুলোই আসলে
বিরোধীদের সুযোগ দেয় শাসক দল। নিষ্কর্মা, বিশেষ করে এই বিজেপি সরকারটা নিষ্কর্মা সরকার। এরা শুধু সরকার, অর্থাৎ সরকারের তো কোনো টাকা হয় না, জনগণের টাকা লুট করে ওরা খাচ্ছে। এই কারণে দেশে আজকে এই অবস্থা। এটাই আমার বক্তব্য। নমস্কার। 10,000 কোটি যে বিনিয়োগকারী, তাদের বিরাট ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। ভারতবর্ষের একটা এই যে এনার্জি আমাদের যেটা ক্রয় করতে হয়, আপনারা দেখেছেন এই ত্রিপুরা রাজ্যেও বিদ্যুৎ মাশুল বৃদ্ধি হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, গুজরাটে আমরা দেখেছি যে ইন্দোনেশিয়া থেকে কোল যারা ইম্পোর্ট করে নিয়ে এসছে, এই কয়লার মূল্য 50% বৃদ্ধি করে এই কয়লা বিক্রি করেছে আদানি কোম্পানি। এবং এই কয়লার মূল্য বৃদ্ধিতে নমস্কার, কে বলছেন? বিষয়টা এটা তো রাজনৈতিক উত্তাপ বাড়ালো, শাসক বিরোধী। হ্যাঁ, বলুন। আজকের যে প্রসঙ্গ, তো যে কোনো রাজনৈতিক দলের তো একটা ইস্যু নিয়ে কোনো কর্মসূচি হাতে নেই। আমরা তো ত্রিপুরায় যে দেখছি অনেক দলই তো আছে, কংগ্রেস, সিপিআইএম, বিজেপি, আরো আরো আঞ্চলিক দল আছে। সেই অক্ষণ যেটা একদম সারা ত্রিপুরা ব্যাপী যে একটা আলোড়ন, যুব কি নবজুয়ার নাকি একটা নাম দেওয়া যে আলোড়ন সৃষ্টি হলো, বাইক নিয়ে যে একটা র্যালি। আমরা তো প্রত্যেকদিন টিভি দেখি, আপনার বিশেষ করে PB24 আপনার চ্যানেলটা আমরা দেখি, কিন্তু আজকে 3 দিন প্রায় গত, কোনো ইস্যু তো পেলাম না। কি দাবি কি এই রাজ্যের মানুষের? এটা তো যুব সংগঠন, যুবদের কি কর্মসূচি বা কি করব, কি আসবে বিষয় করি, এমন তো কোনো পাইলাম না, একটা কথাও তো পাইলাম না। আমি শুরু উদ্বোধন দেখছি, আর আজকালও প্রোগ্রামটা দেখতেছে আপনাদের চ্যানেলের মাধ্যমে বা অন্যান্য চ্যানেলের মাধ্যমে, লাইকলিয়া ঘুরতে আছে রাস্তা রাস্তায়, সংবর্ধনা মঙ্গর্ধনা কিটা ফুল টুল লিয়া দাঁড়ায় দিচ্ছে। কিন্তু একটা তো ইস্যু থাকবো, মানুষের লেগে তো কথা থাকবো কিছু, যে আমরা এই দাবি ডালিয়া রাজ্যের যে যুবকরা আছে, বেকার যুবক, শিক্ষিত যুবক, মানে অনেক কিছু আছে, ওই কিছু দাবি টাবি নিয়ে করলে তো আমরা ভাবতাম যে এটা একটা সংগঠন, বা আমরা মানুষ নিয়ে কথা বুঝাচ্ছি, আমরা যারা বেকার, যারা কর্মহীন, যাদের কাজ নাই, এটা কি এই যে একটা আলোড়ন। আর যেটা বিশেষ করে প্রথম লিখেছি, মানে এই একটা সংগঠন, গুরুত্বপূর্ণ সংগঠন, আমরা রাজ্যের শাসক, দেশের শাসক দল। এটা তো আমি মনে করি এটা কোনো মানে ভিত্তি নাই, ভিত্তিহীন একটা রেডি চলতেছে। এই যে তেল পিড়া রাস্তা রাস্তায় ঘুরতে আছে মানুষের, বিশেষ করে ওই যে ধমকানো চমকানোর একটা কথা, যেটা সারমর্ম বোঝা যায় যে ওই বাইক বাহিনীর শেষ আর একটা রুল, এটা একটা রুল দেখানোর রাস্তা। ত্রিপুরা রাজ্যে এই বর্তমান মাসে, আমরা যে মাস কাটাইতেছি, আজকে মাসের 22 তারিখ, অনেক অনেক রেশন মনে হলো, রেশনের গরিব মানুষের যেটা চালই ঢুকছে না। কোন কোন রেশনে আমি যে এলাকাতে আছি 2 দিন আগে চাল ঢুকছে, আজকে মাসের 22 তারিখ 20 তারিখ চাল ঢুকছে। গরিব মানুষ তো রেশনের চাল নেই, কিন্তু তারা তো, আর বিশেষ করে রেলিটা তো দেখলাম পরশুদিন রাত্রেবেলা গ্যাসের দাম বাড়লো, জ্বালানি গ্যাস, গাড়ি ঘোড়ার যে গ্যাস ফ্যাসের দাম বাড়লো, এটার কি সমর্থন জানে নাকি কোনটার ব্যাপারে আমরা বুঝলাম না। তো যেটা বলতে বিরোধী তো মানে বাড়িতে করতেছে না, তারা ওই দাবানি, আরেকটা দাবানি দিচ্ছে, মানে আরেকটু হুমকি। যেমন আজকাল আমরা যুব মোর্চার যে মেইন দায়িত্বে আছে ত্রিপুরার যে সভাপতি, তাই তো প্রতিরোধ প্রতিশোধ, এটা তো একটা সংগঠনের নেতৃত্বের কথা না। একটা সুস্থ সুশৃঙ্খল সংগঠনের যিনি আইকন, মানে রাজ্যের একটা মেইন, তাই যে কথাটি কইছে, এটি একটা সংগঠনের একটা সুস্থ সুশৃঙ্খল মানুষের কথা না। এটা হলো কি জানি, আমরা তো এত বুঝি না, আমরা সাধারণ মানুষ। যেটা কমু রাজ্যের যে অবস্থা, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুতের মাসুল, অথচ এটির ব্যাপারে এক দুই কথা কোক, তারা রাস্তা দিয়ে বাইক দিয়ে বাইরে সারা 3 দিন আসছে, রাস্তা তারা থাকবো।
এটা তো বারংবার এসছে। দেখা যাচ্ছে যে আমাদের দেশের মধ্যে সাধারণ 30 কোটি টাকা, 100 কোটি টাকা যখন বিরোধী কোনো মুখ্যমন্ত্রী, বিরোধী দলের কোনো নেতা বা কোনো রাজ্যে বিরোধী সরকার তাদের বিরুদ্ধে তদন্ত করার জন্য সেখানে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স সমস্ত ডিপার্টমেন্টগুলি তারা যখন ঝাঁপিয়ে পড়ে, তারা যখন বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের নিয়ে জেলখানায় পুরে দেন, বিরোধী দলের নেতা কর্মীদের অকপটে তারা সেখানে তাদেরকে আইনি শায়েস্তা করার জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করেন এবং সেটা দেখা যায় পরবর্তী সময়ে অনেক সময় নির্দোষকেও এই আইনের আওতায় নিয়ে ফেলে তাদেরকে হ্যারাসমেন্ট করা হয়। কিন্তু সঠিক তদন্তের জন্য আদানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়, আদানির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়। কংগ্রেস দল যার জন্য বলেছে যে হাম আদানিকে হায় কর, এই স্লোগান আদালতে মামলা হয় এবং সেখানকার যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারা তার তদন্ত করে এবং সেই তদন্তের পরিপ্রেক্ষিতে যেটা বেরিয়ে আসে যে আমাদের দেশের যে সেবির সমতুল্য এই সংস্থা তারা জাজ তাদের মাধ্যমে এটা প্রকাশ করে যে প্রায় 16,000 কোটি টাকা সেখানে আমেরিকাবাসীদের সঙ্গে এই আদানি গোষ্ঠী তারা সেখানে পর্যায় করেছে এই ফ্রডের জন্য এবং ঘুষ প্রদানের জন্য। কারণ ঘুষ আমাদের দেশেও এটা আইন বিরুদ্ধ, এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া এটা জরুরি। সুপ্রিম কোর্টের নির্দেশ মূলে সেবি যখন এই বিষয়টির তদন্তের জন্য তাদেরকে দায়িত্ব অর্পণ করা হয়, দেখা গেছে বিগত 20 মাস, যেখানে 2 মাসের মধ্যে এই তদন্তের রিপোর্ট পেশ করার কথা, 20 মাস অতিক্রান্ত হলেও আদানির বিরুদ্ধে এই যে হিন্ডেনবার্গের যে রিপোর্টটি, এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে এই তদন্ত এখনো শেষ করা হয়। কিন্তু আমেরিকাতে এর তদন্ত হয়েছে এবং তদন্তের পরিপ্রেক্ষিতে যে জুরি বোর্ড তারা সেখানে রায় দিয়ে দিয়েছে এবং সেই রায় মূলে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে। সেখানে এটা উৎপাদন হবে, সেখানে মূল্য বৃদ্ধির কারণে তারা রাজি হয়নি। কিন্তু ভারত সরকারের বিভিন্ন আধিকারিক সহ বিভিন্ন রাজনৈতিক যারা পলিটিক্যাল এক্সিকিউটিভ তাদেরকে ব্রাইবারি হিসাবে প্রায় 2029 কোটি টাকা সেখানে ঘুষ প্রদান করা হয় এবং আমেরিকান যারা এই এজেন্সি বিজনেসের মাধ্যমে লগ্নিতে যারা প্রায় 16,000 কোটি টাকার উপরে সেখানে দেখা গেছে যে ওই আমেরিকানদের বিরুদ্ধে আমেরিকানরা তারা এই লগ্নির কারণে তাদের সঙ্গে সেখানে ধোঁকাধারি করা হয়। এই বিষয়টা নিয়ে যখন শিল্পপতি আদানি উনি আমেরিকায় গিয়ে আমেরিকার স্টক এক্সচেঞ্জে তোমার দাস বলছি, যুবনেতা যে ডায়লগ গুলো দিল খুব ভালো লাগলো। কালিমাত্র করছে সরকারে, তারপর প্রতিরোধ করব। দেখবেন একদিন এই বিজেপি কর্মীরা তাদের উপরে প্রতিরোধ, আমরা যেমন দাঁড়াইতেছে এখন, আমরা তো বিজেপি করতাম, তাদের উপরে আমরা কিন্তু লাগতেছি। তো আমরা বয়স হয়ে গেছে, আমরা আর যারা এখন যুব নেতা যারা আছে বা কর্মী যারা আছে, যুব কর্মী,
তারা যখন প্রতিরোধ করবো পার্টির এই নেতার বিরুদ্ধে, তখন সবার সামলাতে পারবো এই নেতা। নতুন নেতা উঠে আনন্দে যা খুশি মনে নয়, যা খুশি হইয়া ফেলায়। পরিবেশটা নষ্ট করার লাগা খুব মারুত। দেশে কি হইতেছে, দেশের অবস্থা কোন জায়গায় নিতেছে, রাস্তাঘাটের অবস্থা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, দ্রব্যমূল্যের ব্যবস্থা কোন জায়গায় নিতেছে, হুশ জ্ঞান নাই। নেতা হয়ে গেছে নব নেতা, নতুন নেতা হইলে পরে এরকম বেহসী আলাপ আলোচনা করে অত্যন্ত শোকে চালায়। তো যাই হোক, এই ধরনের বক্তব্য বলা এই নেতার আমার মনে হয় ভালো না। এই ধরনের বক্তব্য বলা খুবই খারাপ, তাতে উত্তেজনা বাড়বো। আর উত্তেজনা বাড়লে বিজেপির লস হইব। কারণ লস হইব এই কারণে ত্রিপুরাতে 500-600 যুবক না, কিন্তু কয়েক হাজার, কয়েক লক্ষ বলা যায়, লক্ষ যুবক আছে। তো বিজেপিতে কয়জন যুবক আছে হাতে গন্ধ মানে বুঝতে পারবো। তো যাই হোক, আগামী দিনে কাজের জন্য বলবো যে ভাই আপনারা চাপ দেবো, আমরা কিভাবে কাজ করবো, কোন কাজটা করলে ভালো হইব, রাজ্যের কি হইব। কোন তো 2 কেজি চাল আর 1.5 কেজি চাল করে দিয়া ভোটটা আদায় করে ভারতবর্ষের উন্নতিটা এটি এদুরি নিয়ে আসে। শুনুন, তাই একটা মানে সারা জীবন চাল দিয়ে যাবো আর ভোট আদায় করে যাবো। আর যারা চাল নিতে এরা এই বিকালির মতন চাল নিয়ে সারাটা জীবন এইভাবেই কাটবো। প্রতিরোধ বৈরাতলোকে বিজেপির বিরুদ্ধে সারা মানুষ, সারা দেশের মানুষ অর্থনৈতিক অবস্থাটারে তারা ধ্বংস করে দিছে। অর্থনৈতিক অবস্থা কিভাবে পরিবর্তন করা যায়, যুবকরা যারা এই পার্টিটাতে কাজ করতেছে প্রত্যেকে দাবি তুলো যে নেতার যে উন্নতি নাম বইয়াও। ওই দিন বলছিলাম যে আমাদের রাজীব ভট্টাচার্য বাবু আছেন, প্রতিমাজি আছেন, আরো এইরকম বহু নেতা আছে। হ্যাঁ, তারা কি উন্নতি হয়েছে আর যুবকরা কি উন্নতি হয়েছে এইটা বিবেচনা করে যুবকরা তাদের উপরে তীর ডাকুক এই নেতাদের উপরে। আরেকজন তো আর কয়েকজন তো গেল ত্রিপুরা চাইরা, ওদের উপরে তীর ডাকুক, এটাই আমরা যুবকদের কাছে প্রার্থনা করি। যে প্রথমে বিদ্যুৎ বিল সেখানে বৃদ্ধি করেছে। যখন বিদ্যুৎ বিল বৃদ্ধি করা হয়েছিল তখনই আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে সারা রাজ্যে আমরা তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছি। আমরা বলেছি যে বিদ্যুৎ মাশুল সেখানে প্রত্যাহার করা হবে। আমাদের কোনো বক্তব্য সেখানে শোনা হয়নি। রাজ্য সরকার আমাদের বক্তব্য শুনে বিদ্যুৎ বিল প্রত্যাহার করার জন্য কোনো সিদ্ধান্ত নেয়নি। তার পরবর্তী সময় দেখলাম যে যারা বিদ্যুৎ ভোক্তা তাদের পকেট কাটার জন্য সেখানে রিচার্জ সেখানে চালু করেছেন। মোবাইলে যেভাবে রিচার্জ করা হয় সেভাবে বিদ্যুতেরও সেখানে কার্ড দেওয়া হয়েছে, কার্ড চালু করা হয়েছে, রিচার্জ করা হচ্ছে। গত কিছুদিন ধরে দেখলাম যে সেই রিচার্জ কার্ড নিয়েও সেখানে সাথে বিদ্যুৎ ভোক্তাদের সাথে সেখানে চরম কথা। কানার হাতে তুলে দিলে যা হয় এখন তাই হচ্ছে আর কি। কারণ কানা তো তুলে দিলে কি করছে না হচ্ছে কানাও বুঝতে পারে না। মহারাজ বসে বুঝলে যে কানার হাতে তুলে দিলে কি অবস্থা হয় কামার। ভোক্তাদের সাথে সেখানে চরম প্রতারণা সেখানে চলছে। আপনারা যারা সংবাদ মাধ্যমে আছেন, সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসেবে আপনারাও সাধারণ সামাজিক মাধ্যমে। নমস্কার, কে বলছেন? হ্যালো স্যার, আমি কই থেকে বলছি। হ্যাঁ, রাজনৈতিক উত্তাপ বাড়লো, শাসক বিরোধী কথাটা ঠিক হই, কিন্তু রাজনৈতিক উত্তাপ বাড়ছে শাসক বিরোধী। কালকে 8টার পরে আবার কি রাজনৈতিক উত্তাপ বাড়বো এটা নিয়ে বইবেন আবার কালকে। কারণ ওই একজন আদানি ফাদানি করতেছে যে আশিস সাহা কালকে আবার রাত্রে এরকম সময় বিকালে ওই একটা সাংবাদিক সম্মেলন করে বসবে। কাল কিন্তু কিটা ঝাড়খণ্ড আর মহারাষ্ট্রে নির্বাচন ঘোষণা হইব। কেডা ফাঁস করবো ফেল করবো এটা করতে না, কিন্তু রাজনৈতিক উত্তাপ কালকে 8টার পরে বেড়ে দেবো। কাল আজকে তো কইতেছেন এটা এই লাইভ অনুষ্ঠানটা কালকে নিয়ে বসবেন। রাজনৈতিক উত্তাপ সেকেন্ডে পাল্টা জায়গা ওই আশিস সাহায্যে আদানি ফাদানি এটা কইতেছে ওই কালকে কইতো, কালকে কইব ওই
যদি এরা ফেল করে তাহলে করবো ইভিএম মেশিন কারচুপি, আর ফাঁস করলে করবো ইভিএম মেশিন বলা। কালকে কিন্তু 2টা রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। উত্তরপ্রদেশ 5টা না 9টা রাজ্যে 9টা বিধানসভা উপনির্বাচন আছে, পশ্চিমবঙ্গ আছে, ত্রিপুরা তো আছে নাই। কালকে রাজনৈতিক উত্তাপ আরো বাড়বো। শাসক বিরোধী কালকে রাজনৈতিক উত্তাপটা কালকে লাইভ অনুষ্ঠানে একটা সুন্দর টিকে দিয়ে বসবেন। নমস্কার স্যার। রাজনৈতিক উত্তাপ আদানি ফাদানি এটা ওই কালকে দেখবেন হ্যাঁ আরেক রকম সুর ফাটাই লিছে। আমি কয় থেকে বলছি স্যার। নমস্কার। সামাজিক মাধ্যমে তার প্রতিক্রিয়া সেখানে ব্যক্ত করছেন যে কেউ 1000 টাকার সেখানে কার্ড কিনে রিচার্জ করছেন, সমপরিমাণে সেখানে সেই টাকার অনুমানে সেখানে তাকে বিদ্যুৎ না দিয়ে দেখা যাচ্ছে সেখানে 100 টাকা সেখানে বিদ্যুৎ পাচ্ছেন আর 900 টাকাই সেখানে সার্ভিস করা হচ্ছে। এই সমস্ত ঘটনা নিয়ে সারা রাজ্যের যারা বিদ্যুৎ ভোক্তা রয়েছে তাদের মধ্যে একটা চরম আতঙ্ক এবং হতাশা এবং ক্ষোভ সেখানে তৈরি হচ্ছে। সেই কারণে আজকে উদয়পুর জেলা কংগ্রেসের তরফ থেকে আমরা এই মহকুমার বিদ্যুৎ দপ্তরের সামনে আমরা এসেছি। আমরা আজকে এখানে কোনো প্রতিনিধিমূলক ডেপুটেশনের কোনো ব্যাপার নেই, আমরা প্রতীকী সেখানে আমরা প্রতিবাদ করছি, ধর্ণা দিচ্ছি। আমরা আমাদের এই বিক্ষোভ ধর্ণার মাধ্যমে আমরা রাজ্য সরকারের কাছে আমরা দাবি করতে চাই যে সমস্ত বিদ্যুৎ গ্রাহকদের সাথে প্রতারণা করা হয়েছে, রিচার্জ কার্ডের নামে সেখানে অতিরিক্ত চার্জ কাটা হয়েছে, সমপরিমাণে টাকার পরিমাণে যারা বিদ্যুৎ পায়নি তাদেরকে সেই টাকার পরিমাণে সেখানে বিদ্যুৎ সেখানে তাদের ব্যবস্থা করতে হবে। না হলে আগামী দিন উদয়পুর জেলা কংগ্রেস আমরা আরো বৃহত্তর আন্দোলন সেখানে সংগঠিত করতে সেখানে বাধ্য হব। 26শে নভেম্বর সারা দেশব্যাপী 12 দফা দাবিতে সংযুক্ত কিষাণ মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সম্মিলিতভাবে মোদী সরকারের যে আক্রমণ কৃষক শ্রমিকদের উপর, কৃষক শ্রমিকদের বিরুদ্ধে যে নীতি, এই নীতির বিরুদ্ধে কৃষক শ্রমিকদের স্বার্থে এবং সাধারণভাবে মেহনতি জনগণের স্বার্থে সারা ভারতবর্ষের শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন, খেতমজুর সংগঠন মিলিতভাবে আমরা ধারাবাহিক আন্দোলন করে আসছি। এবং বিশেষ করে গত 4 বছর আগে দিল্লিতে যে ঐতিহাসিক কৃষক আন্দোলন হয়েছিল, সর্বভারতীয় শ্রমিক ধর্মঘট হয়েছিল, সেটা 4 বছর পূর্তি হচ্ছে আগামী 26 তারিখ নভেম্বরের। সেদিন গোটা দেশে ওই দিনটাকে মনে রেখে আবার ব্যাপক আন্দোলন সংগঠিত হবে। কারণ মোদী সরকার যা যা প্রতিশ্রুতি দিয়েছিল একটিও পালন করেনি, উল্টো দিকে হাঁটছে। কাজে এই জনবিরোধী সরকার, কৃষক বিরোধী, শ্রমিক বিরোধী, গণতন্ত্র বিরোধী, সাম্প্রদায়িক সরকার, কর্পোরেট যারা নাকি অতি ধনী দেশি বিদেশি তাদের স্বার্থ রক্ষাকারী, আদানি যার বিরুদ্ধে আমেরিকা থেকে পর্যন্ত এখন ওয়ারেন্ট ইস্যু হয়েছে, মোদির একেবারে নিকটতম, আদানিকেই মোদি এত ধনী বানিয়েছেন। কাজে এই যে নীতি ওদের, এর বিরুদ্ধে আমাদের লড়াই। এই লড়াই আজকে আমরা জনগণের কাছে আমরা লিফলেট বিলি করেছি, আমাদের দাবি সম্বলিত লিফলেট, আর পোস্টারিং করেছি। আমরা আজকে 26শে সেপ্টেম্বর আর 26শে নভেম্বর গোটা দেশেই 500 জেলাতে সংযুক্ত কিষাণ মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো কৃষক আন্দোলন এবং শ্রমিক আন্দোলনের যে দাবিগুলি আমরা তুলেছিলাম 2020 সালে এই 26শে নভেম্বর, সেই দাবি প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিল মেনে নেওয়া হবে, কিন্তু আমাদের অনেক দাবি মানেনি। শ্রমিকদের মজুরি ন্যূনতম করা এবং শ্রমিকদের 8 ঘন্টা কাজের অধিকার গোটা পৃথিবীতে স্বীকৃত, কিন্তু ভারতবর্ষে এখন 16 ঘন্টা কাজ করতে হবে, এই আইন করছে। আর কৃষকদের সব ফসলের ন্যূনতম মজুরি, ক্ষেত মজুরদের কাজ, রেগার কাজ ইত্যাদি, এই নিয়ে গোটা দেশে আন্দোলন হবে। এবং এই 4র্থ বর্ষ আমরা পালন করছি, আমরা এটাকে বলছি চেতাবনী সমাবেশ হবে গোটা দেশে। আমরা 3 মাসের আলটিমেটাম দিচ্ছি কেন্দ্রীয় সরকারকে, নরেন্দ্র মোদীকে। 3 মাসের মধ্যে যদি এই দাবি মানা না হয় তাহলে নরেন্দ্র মোদীকে কি অবস্থায় আমরা নিয়ে যাব, যেটা 384 দিন কৃষকরা যে পৃথিবীর মধ্যে বৃহত্তম কৃষক আন্দোলন তৈরি করেছিল, 750 জন শহীদ হয়েছিল,
নরেন্দ্র মোদী বাধ্য হয়েছিলেন আইন বাতিল করতে, কিন্তু তারপরে দাবি মানেনি। তাই এই কারণে গোটা দেশের সঙ্গে ত্রিপুরাতেও আমরা আমাদের আগরতলা সহ রাজ্যের প্রতিটি মহকুমাতে এই সমাবেশ হবে 21টি জায়গাতে। তাই এই সমাবেশের জন্য যে লিফলেট বলছেন সংযুক্ত মোর্চা এবং ট্রেড ইউনিয়নের পক্ষে এবং ট্রেড ইউনিয়নের পক্ষে এটা আমরা আজকে সকালে জিবি বাজারে করেছি। হ্যালো, হ্যাঁ, ট্রফিকটা ওখানে ধরছি আর কি, ট্রফিকটা যদি একটু বলেন। টপিকটা হচ্ছে রাজনৈতিক উত্তাপ বাড়ালো শাসক বিরোধী। আপনি একটু দূর থেকে কথা বলুন, অন্যদের কাছ থেকে একটু দূরে দাঁড়িয়ে কথা বলুন। হ্যালো, আপনি একটু অন্যদের কাছ থেকে দূরে দাঁড়িয়ে কথা বলুন। হ্যাঁ, অবশ্যই আপনারা প্রত্যেকেই আপনাদের মতন করে দেখেছেন, আপনাদের মতন করে বিষয়গুলো উত্থাপন করেছেন। চারদিক থেকে রাজনৈতিক উত্তাপ কেন বাড়ছে সেইগুলো নিয়ে আপনারা আলোচনা করছেন। অবশ্যই আরো অনেক ঘটনা থাকবে, নজর অবশ্যই থাকবে, রাজ্য বহিরাজ্যে রাজনৈতিক নানা কাহিনী থাকবে, নানা কথা থাকবে। তারপরও বলা যেতে পারে মানুষ তার মতন করে এই নেতৃত্বের বক্তব্যগুলো মূল্যায়ন করেন। সেদিক থেকে আপনি সচেতন নাগরিক, আপনার নিজের মতন করে মূল্যায়ন করার শক্তি আছে। সুতরাং আপনি বিদ্যুৎ মাসুল বৃদ্ধি হলো কেন তা যেমন যাচাই করতে পারেন, সিএনজির মূল্য কেন বাড়লো তা যাচাই করতে পারেন। 2018 সালের আগে যেখানে 40 টাকা ছিল তার দ্বিগুণ কিভাবে হলো এই 6-7 বছর, তার মূল্যায়ন আপনি করতে পারেন। আপনার সরকারি সুযোগ সুবিধা পাওয়া, ঘর পাওয়া থেকে শুরু করে নানা দিক থেকে পাওনার যে হিসাব নিকাশ, সেগুলো আপনি আপনার মতন করে মূল্যায়ন করতে পারেন। সুতরাং রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য যখন আপনার মতন করে আপনার কাছে তুলে ধরার চেষ্টা করা হয়, তখন অবশ্যই মূল্যায়ন শক্তি আপনার কাছে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।